সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থে জুকরেভ। দীর্ঘদিন ধরে বুকে জ্বালাপোড়া, বদহজম কিংবা অস্বস্তি, এই সমস্যাগুলো আমাদের নিত্যদিনের জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের জটিলতা হলে আমরা ধরেই নেই হয়তোবা গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি কিংবা সাধারণ কোনো জটিলতা, এবং তাতে করে দেখা যায় যে দীর্ঘদিন ধরে একই ধরনের গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির ওষুধ খেয়ে জীবনটাকে অতিবাহিত করি। দর্শক, কখন এই জটিলতাগুলো আপনার বড় কোনো রোগের বহিঃপ্রকাশ, কখন এটি পেপটিক আলসার কিংবা তারও চাইতে কোনো বড় কোনো ব্যাধি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। আপনি কখন সচেতন হবেন এই সমস্ত উপসর্গ নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার অন্তরা রাহত, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোন্টোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী, এবং সেই সাথে ধন্যবাদ চ্যানেল 9কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। পেপটিক আলসার নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানা জরুরি যে পেপটিক আলসার বলতে আমরা কি বুঝি? পেপটিক আলসার এটা অনেক সময় আমাদের রোগীরা সাধারণ অর্থে খুব কমন একটা কথা বলে থাকেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিক যেটা বলে সেটা আসলে অর্থে আপনি জানেন যে এটা আসলে আমাদের পাকস্থলী থেকে আর পাকস্থলী রিলেটেড যে কোনো জিনিসই আসলে গ্যাস্ট্রিক বলতে মেডিকেল সায়েন্সে কিন্তু আসলে কোনো আলাদা করে কোনো অসুখের নাম নেই। তো পেপটিক আলসার হচ্ছে এক ধরনের ক্ষত যেটা সাধারণত আমাদের স্টমাক অথবা আমাদের ক্ষুদ্রান্ত্রের উপরিভাগ অর্থাৎ ডিওডানামে যে ভিতরের আবরণে যে ক্ষতটা হয়, এবং এইটা হয় হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড, পাকস্থলীর ভিতরে যে অ্যাসিড এবং আমাদের হচ্ছে পরিপাকের যে এনজাইমগুলো, এগুলোর সংস্পর্শে আসার কারণে যেসব জায়গায় এই সংস্পর্শগুলোতে আসে ভিতরে যে ক্ষতর সৃষ্টি হয়, এটাই আসলে পেপটিক আলসার। পেপটিক আলসার এবং শুধুমাত্র অ্যাসিডিটি, দুটোর মধ্যে আমরা কি উপসর্গের মাধ্যমে কোনোভাবে পার্থক্য করতে পারি? উপসর্গের মাধ্যমে সবসময় আসলে পার্থক্য করা মুশকিল, তবে ওই যেটা বললাম আমাদের খুব কমন একটা সমস্যা আমাদের প্রত্যেকের প্লাস আমাদের রোগীদের, যে আমার গ্যাসের সমস্যা, গ্যাসে পেট ফুলে থাকে, কেউ কেউ বলে যে আমার গ্যাসটা বুকে উঠে যাচ্ছে, আমার মাথায় উঠে যাচ্ছে। কিন্তু এই যে সমস্যাগুলো, এগুলো আসলে আমরা যদি একটা ব্রড সেন্সে বা একটা ছাতার নিচে আনতে চাই, সেটা হচ্ছে ডিসপেপসিয়া মানে আমাদের উপর পেট থেকে যে সমস্যাগুলো, উপর পেটে যে কোনো ধরনের ডিস্টারবেন্স হলে যে সমস্যাগুলো আমরা অনুভব করি, সেগুলো হচ্ছে ডিসপেপসিয়া। এর মধ্যে ব্যথা থাকতে পারে, জ্বালাপোড়া থাকতে পারে, পেট ফোলা ভাব থাকতে পারে, অনেক সময় পেশেন্ট বলে যে আমার হজম হয় না, খাওয়ার পরে অস্বস্তি লাগে। এমনকি অনেক সময় আমাদের রোগীরা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যকেও গ্যাস্ট্রিকের সমস্যার সাথে রিলেট করেন। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে সবগুলোই কিন্তু আলসার নয়। আলসারের জন্য এই ধরনের কিছু কিছু উপসর্গ হতে পারে, কিন্তু যেটা যদি আমরা রোগীদের ভাষায় বলি, সকল গ্যাস্ট্রিকই পেপটিক আলসার নয়। আরও একটা টার্ম রয়েছে যেটা অ্যাসোসিয়েটেড উপসর্গের সঙ্গে খুবই সম্পৃক্ত, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে অনেক ব্যক্তি দেখা যায় টক ঢেকুর উঠছে, এবং তাতে করে মানে এই বিষয়টি নিয়ে অনেক ধরনের ওষুধ নিজের মতো করে খায়, অনেক সিরাপ খায়, অনেক ওষুধ চুষে খায়। মানে আমি একটু জানতে চাই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা আসলে কী ধরনের রোগ, এবং এই যে ওষুধগুলো নিজের মতো করে খাওয়ার প্রবণতা, এটা আসলে কতটুকু ক্ষতিকারক? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা হচ্ছে ওই যে আমাদের যে পাকস্থলীর যে অ্যাসিডটা আছে বা আমাদের পাকস্থলীর ভিতরে খাবার হজম করার জন্য যে রসটা উৎপন্ন হয়, এটা আসলে যখন হচ্ছে পাকস্থলীতে না থেকে এটা আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর যে একটা সংযোগস্থল থাকে, ওটা দিয়ে যখন বুকের ভিতরে উঠে আসে, এটা কিন্তু সাধারণভাবে আমাদের উঠে আসতেই পারে, দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় এটা হতে পারে। কিন্তু যখন দেখা যায় যে এটা সাধারণের চেয়ে অনেক বেশি উঠে আসার টেন্ডেন্সি কারো থাকে, তখন তারা ওই অ্যাসিডের রিয়াকশনের কারণে একটা বুকে জ্বালা পোড়া, বুকে অস্বস্তি ভাব, গলার ভিতরে টক লাগা, গলা জ্বালা পোড়া, এই ধরনের একটা যে সমস্যার সম্মুখীন হন, এটাকেই বলা হয় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। হ্যাঁ, কমনলি পেশেন্টরা এক্ষেত্রে অ্যান্টাসিডস বা আলাদা বিভিন্ন রকমের প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো খেয়ে থাকেন। এগুলো চিকিৎসার একটা পার্ট অবশ্যই, তবে অর্থে আপনি জানেন এক্ষেত্রে আমাদের প্রধান চিকিৎসা কিন্তু জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করা, জীবনযাত্রার কিছু নিয়মকানুন মেনে চলা, যেটার মাধ্যমে আসলে আমরা ওষুধের চেয়েও বেশি আমরা এই ধরনের উপসর্গ থেকে রক্ষা পেতে পারি। আপনাদের কাছে যে রোগীরা যায় আর্লি স্টেজে, প্রাথমিক অবস্থায় রোগগুলোকে আসলে শনাক্ত করতে পারেন, নাকি দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার পর একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের দেশে একটা তো টেন্ডেন্সি আছেই নিজেদের ইচ্ছা মতো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে যে কোনো পেটে ব্যথাকেই কিন্তু অনেক সময় মানুষ হচ্ছে আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা ধরে নিচ্ছেন।
তো আমরা যদি এই যে মানে এই পেপটিক আলসার ডিজিজের মতো আর যে সমস্ত ব্যথা আমাদের উপর পেট থেকে আসতে পারে সেগুলো কথা বলতে যাই, তাহলে অনেক সময় এই ধরনের ডিসপেপসিয়া বা হচ্ছে খাওয়ার পরে অস্বস্তি, খাওয়ার পরে বমি 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 ভাব, এটা অনেক সময় কিন্তু আমাদের পিত্তথলির পাথর বা পিত্তথলি জনিত কোনো অসুখের লক্ষণ হতে পারে। যদিও পেপটিক আলসারের ব্যথা যেটা, সেটা কিন্তু খুব তীব্র হয় না, অনেক সময় কিন্তু কোনো লক্ষণ নাও থাকতে পারে। টিপিক্যাল ব্যথার ক্ষেত্রে এটা ব্যথার হচ্ছে যেটা আমাদের লোকেশনটা হবে আমাদের একদম বুকের গোড়ায়, পেটের ঠিক উপরিভাগের মাঝখানে ব্যথাটা হবে জ্বালা পোড়া ধরনের। আচ্ছা। এবং এই ব্যথাটা সাধারণত কিন্তু খুব তীব্র হয় না। এখানে সিমিলার একটা ব্যথা হতে পারে অর্থে যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ব্যথা, ওটা কিন্তু খুব তীব্র একটা ব্যথা হয়, কিন্তু পেপটিক আলসারের ব্যথা সাধারণত মৃদু থেকে মধ্যম মানের ব্যথাটা হবে। আর এই ব্যথাটা খাওয়ার সাথে একটা খুব ভালো রিলেশন থাকে। কেউ কেউ বলেন যে আমার খাওয়ার পরে ব্যথাটা বেড়ে যাচ্ছে, জ্বালা পোড়াটা বেড়ে যাচ্ছে, কেউ কেউ বলেন যে আমার খালি পেটে ব্যথা বেড়ে যাচ্ছে, খাওয়ার পরে আমার একটু স্বস্তি হচ্ছে। আচ্ছা। এটা কিন্তু এছাড়া ওই যে অ্যান্টাসিডস বা এই ধরনের ওষুধ খেলেও অনেকে স্বস্তি পেয়ে থাকেন। এবং সাধারণত এই ব্যথাটা অনেক সময় ডিওডেনামের পিছনের ওয়ালে যদি আলসার হয়, খুব রেয়ারলি পিঠের দিকে মাঝে মধ্যে অনুভূত হতে পারে। সত্যিকারের পেপটিক আলসার যার আছে তার কিন্তু দিনের মানে প্রতিদিনই ব্যথা হয় না, এমন কিন্তু না যে মাসের মধ্যে প্রতিদিনই তার সমস্যা হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভিতরে কয়েকটা মাস বা কতদিন পেশেন্ট একদম ভালো থাকে। আচ্ছা। তারপরে দেখা যায় হঠাৎ করে একদিন তার ব্যথাটা শুরু হলো, কোনো কিছু খাওয়ার পরে বা খালি পেটে ব্যথাটা শুরু হলো, অত্যন্ত খুবই অস্বস্তি, বমি ভাব বা কারো কারো ক্ষেত্রে বমিও হয়। তখন তারা নিজেদের মতো অ্যান্টাসিডস খেলেন বা প্রোটন পাম্প ইনহিবিটরস খেলেন, খাওয়ার পরে কিছুদিন 2-1 দিন থাকার পরে ব্যথাটা ভালো হয়ে গেল, আবার তারা ভালো থাকলেন অনেক মানে দিন। এই সমস্ত রোগীগুলোকে কোন ক্ষেত্রে হাসপাতালে রেখে একদম মুখের খাবার বন্ধ করে দিয়ে স্যালাইনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়, আমরা বিস্তারিত জানবো। চিকিৎসা পদ্ধতির কি কি সুবিধা রয়েছে, কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন। তবে সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার অন্তরা রাহুত। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় বলছিলাম যে একজন ব্যক্তির পেপটিক আলসার হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র এই আলসার কিংবা ব্যথা, তীব্র পেটে ব্যথা, বাসায় কোনোভাবে থাকতে পারছে না, মুখে খাবার একদম বন্ধ হয়ে গিয়েছে, খেলেই তীব্র মাত্রায় ব্যথা। মানে এই সমস্ত কেসে আসলে কখন আপনারা হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়ে থাকেন? অর্থে আমি যেটা বলছিলাম যে পেপটিক আলসারের যে ব্যথাটা, সেটা কিন্তু আসলে নর্মাল শুধুমাত্র যদি আলসার থাকে সাধারণত এটা মৃদু থেকে মধ্যম মানের ব্যথা হয়। তবে তীব্র ব্যথা হতে পারে যদি সেটা কমপ্লিকেশনসের দিকে চলে যায়। কি কি কমপ্লিকেশনস হতে পারে, যেমন হচ্ছে যদি কোনো কারণে আলসারটা ক্ষতটা বাড়তে বাড়তে কোনো কারণে আমাদের পাকস্থলী বা আমাদের অন্ত্রের ওয়াল পুরোটাই ভেদ করে ফেললো, আচ্ছা। অর্থাৎ পারফোরেশন, এরকম ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে খুব তীব্র ব্যথা শুরু হবে, পেট শক্ত হয়ে যাবে, বমি হবে এবং মানে সেই ব্যথার তীব্রতাটা আসলে এতই হবে সেটা পেশেন্ট চাইলেও উনি বাসায় থাকতে পারবেন না। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে হাসপাতালে যেতে হবে এবং সেই ক্ষেত্রে যেহেতু পারফোরেশন হয়ে গেছে, মুখের খাবার বন্ধ রেখে ইনজেকশনের মাধ্যমে তার চিকিৎসা শুরু করতে হবে এবং যত ইমিডিয়েট সম্ভব এখানে সার্জারি, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সার্জারি করে পারফোরেশনটাকে রিপেয়ার করতে হবে। আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যদি পেপটিক আলসার থেকে ব্লিডিং হয়, অনেক সময় খুব অল্প অল্প অনেক দিন ধরে অল্প অল্প ব্লিডিং হয়, যেটা পেশেন্ট হয়তো বুঝতেও পারেন না। সেক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে রক্ত স্বল্পতা নিয়ে প্রেজেন্ট করেন। রক্ত স্বল্পতার কারণ খুঁজতে খুঁজতে দেখা যায় যে তার পেপটিক আলসার ধরা পড়তে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ বা হচ্ছে যারা ডায়াবেটিসে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কোনো সিমটম ছাড়া পেপটিক আলসার থাকতে পারে। তবে এই রক্তপাতটা যদি হঠাৎ করে খুব বেশি হয়ে যায়, হঠাৎ করে অনেক বেশি রক্তপাত হয়, সেক্ষেত্রে রক্ত বমি বা আলকাতরার মতো কালো পায়খানা, যেটা আপার জিআই ব্লিডিংয়ের লক্ষণ, সেক্ষেত্রেও অবশ্যই সাথে সাথে হাসপাতালে যেতে হবে এবং সেক্ষেত্রে প্রয়োজনে শরীরে রক্ত ভরতে হবে এবং সাথে রক্ত বন্ধ করার জন্য খুব ইমিডিয়েট ডক্টরের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কোপিক মেজারমেন্ট বা আমাদের ওষুধের মাধ্যমে এই মেজারমেন্টগুলো নিতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটাও হচ্ছে দীর্ঘমেয়াদী পেপটিক আলসার থাকতে থাকতে যদি অবস্ট্রাকশন তৈরি হয়, অর্থাৎ পাকস্থলী সরু হয়ে বা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র সরু হয়ে মানে এখান থেকে খাবারগুলো যাওয়ার পথটা বন্ধ হয়ে যায় বা পার্শিয়াল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন পেশেন্ট বমি করতে থাকেন, কোনো কিছুই খাবার খেয়ে রাখতে পারেন না এবং পেশেন্টের শরীরে ওজন কমে যেতে থাকে। এসব ক্ষেত্রেও অবশ্যই আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টগুলো করতে হবে। প্রত্যেকটা স্টেজে তো অবশ্যই ডায়াগনোসিসটা খুব ম্যান্ডেটরি। ডায়াগনোসিসের ক্ষেত্রে এন্ডোস্কোপির একটা ভূমিকা রয়েছে, আপনি বলছিলেন।
এন্ডোস্কোপি করাতে গিয়ে আমরা এখন অনেকে ভয় পাই। ভীতগ্রস্ততার কোনো কারণ রয়েছে কিনা? এটা কি খুব বেশি যন্ত্রণাদায়ক কোনো প্রসিডিওর? হ্যাঁ, এন্ডোস্কোপি আসলে যদি বলি যে পেপটিক আলসার কারো আছে কি না, গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর যদি একটা প্রসিডিওরের নাম বলি তাহলে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এটাকে আমাদের শনাক্ত করতে হবে। কারণ এন্ডোস্কোপি হচ্ছে ক্যামেরার মাধ্যমে আমি সরাসরি আপনার পাকস্থলী বা আমার ক্ষুদ্রান্ত্র পর্যন্ত দেখে আসছি, সরাসরি চোখ দিয়ে দেখে আসছি। এটা অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয় একটা ইনভেস্টিগেশন। হ্যাঁ, এটা পেশেন্টরা ভয় পান যেহেতু গলার মধ্যে পাইপ ঢোকানো হবে, এটা শুনলেই অনেকে অস্থির হয়ে যান। তবে এটা খুবই স্বল্প সময়ের, এক্সপার্ট হ্যান্ডে করলে খুবই স্বল্প সময় লাগে এই প্রসিডিওরটা করতে। এছাড়া এটা কিন্তু হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে, যারা অতিরিক্ত ভয় পান ঘুমের ওষুধ দিয়ে করারও পদ্ধতি রয়েছে। তো সেক্ষেত্রে বিপদচিহ্ন থাকলে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড এই ইনভেস্টিগেশনটা অবশ্যই করতে হবে। ভয়ের জন্য এটা থেকে দূরে চলে আসলে বরং হচ্ছে আমাদের বিপদগুলো বা কমপ্লিকেশনসগুলো আগে ধরা পড়া থেকে পিছিয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক সময়ে চিকিৎসাটাও আমরা পাবো। এন্ডোস্কোপি করার পর অনেকে ধরা পড়ে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা আসলে কি কারণে, কোন রুট দিয়ে, মানে কিভাবে একজন মানুষকে আক্রান্ত করতে পারে? আমরা যদি এন্ডোস্কোপি করলে কারো আলসার বা গ্যাস্ট্রাইটিস পাই, অবশ্যই এটা আমরা হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য এটা হলো কিনা এটা আমরা টেস্ট করার চেষ্টা করি। হেলিকোব্যাক্টার পাইলোরিটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া এবং পেপটিক আলসার ডিজিজের প্রধানতম কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ। তো এই ব্যাকটেরিয়াটা সাধারণত ওই যেটা যেহেতু পেটে থাকে, পাকস্থলীর মধ্যে থাকে, এটা ছড়ায়ও কিন্তু আমাদের খাবারের মাধ্যমে, মুখের মাধ্যমে ছড়ায় এবং হচ্ছে মানে এটা আমাদের মলের মাধ্যমেও ছড়ায়। তো সেই ক্ষেত্রে এটা ছড়ানোর মাধ্যমটা কিন্তু ওই যে সেই অস্বাস্থ্যকর খাবার, এমন নয় যে তেল মশলাযুক্ত খাবার, আগে যে ধারণাটা ছিল খাবারগুলো খেলে একজন ব্যক্তির এই ইনফেকশনটা হতে পারে, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হতে পারে এবং তাতে করে কি জটিলতা হতে পারে বিস্তারিত জানবো। সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন ডাক্তার অন্তরা রাহুত। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে হেলিকোব্যাক্টার পাইলোরি একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং এটি অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আমাদের শরীরে সংক্রমিত হতে পারে। একটু বিস্তারিত জানবো যে কোন কোন খাবারগুলো খেলে আসলে ইনফেকশনটা হয় এবং তাতে করে কি জটিলতা হতে পারে। অস্বাস্থ্যকর খাবার বলতে যেহেতু এটা খাবারের মাধ্যমে অর্থাৎ দূষিত পানির মাধ্যমে ছড়াতে পারে। যদি আমরা যে পানিটা খাচ্ছি সেটা যদি মানে পরিশোধিত না থাকে বা আমরা যে স্ট্রিট ফুডসগুলো খাচ্ছি, এমন না যে ওখানকার তেল মশলাটার জন্য আলসার হচ্ছে, বরং হচ্ছে ওই পানিটা যদি নিরাপদ পানি না হয় সেক্ষেত্রে ছড়াতে পারে। তবে হচ্ছে এটা হচ্ছে আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশে খুবই কমন একটা ব্যাকটেরিয়া। অর্থে যদি আমরা সবাইকে টেস্ট করতে পারতাম তাহলে লাস্ট কিছু গবেষণায় দেখা গেছে 100 জনের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে 70 জনের শরীরেই এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যেতে পারে, যেটা আমাদের এই ঘনবসতি, আমাদের এই পরিবেশের জন্য, পরিবেশ যেটার পিছনে আসলে দায়ী। এবং সেটা আসলে কখন ক্ষতির কারণ? যদি 70% মানুষেরই থাকে, সবার ক্ষেত্রে কি উপসর্গ প্রকাশ করছে? না, সবার ক্ষেত্রে। কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়াটার ভিরুলেন্স বা হচ্ছে কোনটা কতটা শক্তিশালী, কোনটা পেপটিক আলসার করবে এবং এটা থেকে কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। এটার উপরে ডিপেন্ড করে যে কার আসলে কোন সিমটম হবে বা কারো হয়তো কোনো সিমটমই হবে না। সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘদিন এই উপসর্গ থাকলে একটা তো পেপটিক আলসার প্লাস তার যে জটিলতাগুলো হতে পারে, এছাড়া যে হেলিকোব্যাক্টার পাইলোরি কিছু ভিরুলেন্ট, কিছু ক্যান্সার সৃষ্টিকারী কিছু স্ট্রেইন আছে, সেটা দিয়ে যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু পাকস্থলীর ম্যালিগনেন্সি, ক্যান্সার, এমনকি লিম্ফোমা, এই ধরনের অসুখগুলো হতে পারে। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ মানুষের মনে সবসময় থাকে যে পেপটিক আলসার হয়েছে, অর্থাৎ পেটে আমার আলসার হয়েছে, এটা থেকে কি আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাব কিনা, ক্যান্সারের ঝুঁকি কতটুকু? পেপটিক আলসার আছে, যেটা ট্রু পেপটিক আলসার, এটা থেকে কিন্তু মানে একদিনে ক্যান্সারে রূপান্তরিত হবে বিষয়টা এমন নয়। যাদের হচ্ছে ওই হেলিকোব্যাক্টার পাইলোরি স্ট্রেইনটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী, তারা আসলে প্রথমেই যে আলসারটা সৃষ্টি করবে সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া থেকে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। কিন্তু আলসার থাকলেই যে ওই আলসারটা ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটি ওষুধ খাওয়ার বিষয় রয়েছে, আপনি বলছিলেন
এছাড়া জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাসে কি কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? হ্যাঁ, ওষুধ তো আছে, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে আরেকটা হচ্ছে দ্বিতীয় যেটা পেপটিক আলসারের প্রধানতম কারণ, সেটা কিন্তু ব্যথার ওষুধ, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আমরা পেটে ব্যথার জন্য না, আমরা যেটা হচ্ছে শরীরের বিভিন্ন ব্যথা, কোমর ব্যথা, এটার জন্য অহরহ খেয়ে থাকি। এটা থেকেও কিন্তু এটা আমাদের দ্বিতীয় প্রধান কজ পেপটিক আলসার ডিজিজ। সুতরাং প্রয়োজন ছাড়া মানে ব্যথার ওষুধ খাওয়া, এটাকে অ্যাভয়েড করতে হবে। এবং জীবনযাত্রার মধ্যে আমি যদি বলি, ইচ্ছামতো ব্যথার ওষুধ না খাওয়া এবং ধূমপান ত্যাগ করা, এটা হচ্ছে সবার আগে। সেই সাথে তো বাইরের অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটা সুস্থ সুন্দর জীবনধারা, ঠিকমতো ঘুমানো, সময় মতো খাওয়া দাওয়া করা, প্রতিদিন এক্সারসাইজ করা, পানি খাওয়া, এগুলোর তো আসলে কোনো বিকল্প নেই। সেটা যে কোনো রোগ প্রিভেনশনের জন্য আমাদের ক্ষেত্রে জরুরি। যে জীবনযাপনে আমরা অভ্যস্ত, তাতে করে হ্যাভি ফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, এর বাইরে বেরিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা এই মুহূর্তে আসলে খানিকটা এখন আসলে দুঃসাধ্য বটে। স্পাইসি খাবার ঝুঁকিপূর্ণ, কিন্তু এই যে ভবিষ্যতে গ্যাস্ট্রিক ক্যান্সার, স্টমাকের ক্যান্সারের জন্য অবশ্যই এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে। কিন্তু আমরা যদি আলসারের কথা যদি শুধু বলি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে নিরাপদ পানি বা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার, এটার দিকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। নিয়মিত ওষুধ কিংবা ফলো আপের গুরুত্ব কতটুকু আলসারের ক্ষেত্রে? হ্যাঁ, গুরুত্ব তো অবশ্যই, বিশেষ করে হচ্ছে পাকস্থলীতে যদি আলসার তৈরি হয়, মানে আলসার দেখা যায়, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে ওই আলসারটা আমাদের চিকিৎসায় পুরোপুরি হিল হলো কিনা। শুধুমাত্র কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর নয়, এটার পাশাপাশি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলে ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট কোর্স নিতে হয়। তো এগুলোর ক্ষেত্রে পরবর্তীতে একটা হচ্ছে সিমটম ভালো হলো কিনা, এটা ডক্টরকে জানানো। সিমটম যদি ভালো না হয়, অনেক ক্ষেত্রে আমাদের ওই আলসারটা পুরোপুরি হিল হলো কিনা, পুনরায় এন্ডোস্কোপি করা লাগতে পারে। তো এগুলো অবশ্যই জরুরি। আরেকটা বিষয় জরুরি, যেটা অনেক পেশেন্ট করেন কি, যেটা ওই যে নিজে থেকেই যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, যে প্রোটন পাম্প ইনহিবিটরগুলো দিনের পর দিন খেতে থাকেন। তো এটাও কিন্তু আজকাল মেডিকেল সায়েন্সের খুব বার্নিং একটা ইস্যু, আপনি জানেন অর্থে, যে দীর্ঘদিন এই ওষুধগুলো খাওয়ারও কিন্তু অনেক রকম সাইড এফেক্ট, বিভিন্ন রকম পুষ্টির অভাব, এমনকি হাড় নরম হয়ে যাওয়া, এমনকি হচ্ছে কিডনিতে কিছু সমস্যা, ইনফেকশনের মাত্রা বেড়ে যাওয়া শরীরে, এগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। সুতরাং আমি যে নিজে থেকে ওষুধ খাওয়াটা দীর্ঘদিন, এটাও যেমন ঠিক নয়, আবার হচ্ছে যেটা প্রয়োজন সেটা আমার একটা নির্দিষ্ট সময় মতো আমার খাওয়া হলো কিনা, আমার অসুখটা পুরোপুরি সারলো কিনা, বা আমার অন্য কিছু হলো কিনা, এটার জন্য অবশ্যই এক্ষেত্রে ডক্টরের ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। একদম শেষ প্রান্তে আছি, একটু জানতে চাই যে সর্বোপরি আলসার প্রতিরোধে, অ্যাসিডিটি, মানে যত যত ডিজিজ নিয়ে আমরা কথা বললাম, এগুলো প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? দর্শকদের উদ্দেশ্যে আমার ওটাই পরামর্শ থাকবে, সর্বোপরি হচ্ছে জীবনযাত্রার কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা। যেটা আপনি বিশেষ করে রিফ্লাক্সের কথা যেটা বললেন, সেক্ষেত্রে হচ্ছে সময় মতো খাবার গ্রহণ করা, একবারে অনেক ভারী খাবার বা পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারে বারে ভেঙে ভেঙে খাওয়া, 3 ঘন্টার বেশি খালি পেটে না থাকে, অল্প অল্প করে ভেঙে ভেঙে খাওয়া। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে না পড়া। খাওয়ার সাথে সাথে বিছানায় গেলে এই যে রিফ্লাক্সের উপসর্গগুলো কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা খাওয়ার পরে কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে, যদি ঘরের মধ্যে হলো, আমরা যদি আধা ঘন্টা পায়চারি করতে পারি এবং খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে আমরা শুতে যাই। এছাড়া জার্ডের ক্ষেত্রে একটু ঢিলাঢালা পোশাক পরা। এছাড়া যে কোনো জীবনযাত্রার যে আমাদের যে নিয়মগুলো আমাদের মানতে হয়, যে ধূমপান ত্যাগ করা, প্লাস হচ্ছে অতিরিক্ত স্পাইসি ফুড, যেটা পেপটিক আলসার তৈরি না করলেও যাদের আছে তাদের উপসর্গটাকে বাড়িয়ে দিতে পারে। সুতরাং স্বাস্থ্যকর খাবার, সুষম খাবার, পানি খাওয়া, ঠিকমতো ঘুমানো, ওই যে জীবনযাত্রা, একটা মানে সুস্থ জীবনযাত্রাকে ফলো করা, এটা তো সবার জন্যই খুবই প্রয়োজন। একটুখানি সচেতন হলেই প্রত্যেকটি ব্যক্তি অ্যাসিডিটি, তীব্র মানে অস্বস্তি বোধ, হজম কিংবা টক ঢেকুর, যত যত উপসর্গ বলছি, এগুলো সবগুলোই অনেকখানি কমিয়ে আনতে পারবে। এবং অবশ্যই সচেতনতার বিকল্প কিছু নেই। আমরা একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। অর্থে আপনাকেও ধন্যবাদ, আর চ্যানেল 9কেও ধন্যবাদ, কারণ যে কথাগুলো প্রতিনিয়ত আমরা পেশেন্টকে বুঝাতে চাই বা বলতে চাই, এখানে একবারে অনেক কথা বলার সুযোগ হলো। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই জীবনযাত্রার মানে পরিবর্তন আনাটা খুব বেশি জরুরি। কি খাবার খাচ্ছি, কি নিয়মে জীবনযাপন করছি, কিংবা জীবনটাকে অতিবাহিত করবার ক্ষেত্রে কোন খাদ্যাভ্যাস কিংবা কোন ওষুধগুলো আমাদের জরুরি, সেটাই আমাদের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হচ্ছে কিনা ভাবুন এবং ভেবে গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।